বেশি কম এমন 7-8টা বছরও আসবে, এই বছরও আসবে, বুঝা গেছে। এবার কোনোদিন হয়তো তোমার দিল প্রধানমন্ত্রী একটা যোজনা শুরু করেছিল, ঠিক আছে, ধরো জনধন যোজনা শুরু করেছিল, তখন হচ্ছে 2014 সালে এই যে প্রকল্পটা, মানে ওই যে সে অ্যাকাউন্ট খোলার ব্যাপারটা ছিল না, প্রধানমন্ত্রী জনধন যোজনা, এটাতে দিয়ে দেবে তোমার। তা তুমি এবার ভাববে ওটা তো 2014 সালে হয়েছিল, তাহলে 2014 সালে ওটা তো একটা প্রকল্প এখনো চলছে, সুতরাং ওটা তুমি 2014 সালে ভাবলে হবে না। ধরো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এই যে লাইট লাগানোর যে ব্যাপারগুলো থাকে গ্রামের দিকে, ওই যে আমাদের লাইট দেওয়ার ব্যাপারগুলো, ঠিক আছে, ওইগুলো তাহলে কবে চালু হয়েছিল বা বলবে কি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সঙ্গে কি জড়িত, হ্যাঁ, যে গ্যাস জড়িত না লাইট জড়িত, হ্যাঁ না গ্যাস মানে ওই যে বাড়িতে বাড়িতে গ্যাস দিয়েছে ওইটা না লাইট, এই সমস্ত বিষয়গুলো তুলে দেবে। এই প্রকল্পগুলো জানতে হবে, তাহলে তুমি ভাববে এটা তো 2016 সালে, তাহলে 2016 সালে দিয়ে দিয়েছে না, ওই প্রকল্পগুলো 2016 সালে শুধু ভাবলে হবে না, ওই প্রকল্পগুলো সবসময় তোমাকে করতে হবে, বুঝা গেছে। এইগুলো থাকবে, তার সঙ্গে তোমার গত বছরের যে ঘটনাগুলো, এই যে ভোট হয়েছে আমাদের লোকসভার, আমাদের প্রধানমন্ত্রী লোকসভা ভোট হয়েছে, তাহলে লোকসভা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী ইয়ে হয়, নির্বাচন হয়। এবারে ওই নির্বাচন হওয়ার পর এই যে মন্ত্রী পরিষদ আছে, ঠিক আছে, তাহলে মন্ত্রী পরিষদে কে কে কি মন্ত্রী হয়েছে এগুলো জানবে। তারপরে হচ্ছে যদি আমাদের পশ্চিমবঙ্গ থেকে লোকসভার কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়ে থাকে সেটা জানতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের যেমন আমাদের এগো সুকান্ত মজুমদার পেয়েছে এবারে ওই একটাই মনে হয় প্রতিমন্ত্রী, মানে পূর্ণমন্ত্রী নয় প্রতিমন্ত্রী, ঠিক আছে, ওই শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছে এবারে। আর হচ্ছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক আছে, বিশেষ করে যে সমস্ত রাজ্যগুলোতে রিসেন্ট নির্বাচন হয়েছে সেই রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী, ঠিক আছে। এবারে আর হচ্ছে তোমার বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কোনো অভিযোগে তাকে সরিয়ে দেওয়া হয় সেই মুখ্যমন্ত্রী, ঠিক আছে, যেমন ঝাড়খণ্ডে হয়েছে। আচ্ছা, আর হচ্ছে বিভিন্ন নিয়োগ, হ্যাঁ, যেমন আমাদের ধরো জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বা আমাদের কি বলে ক্যাগ কে, হ্যাঁ, তারপরে আমাদের হচ্ছে ধরো রাষ্ট্রপতিকে বা আমাদের এই রিসেন্ট নির্বাচিত আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে, কততম বিচারপতি, শুধু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নয়, কততম বিচারপতি না 52তম, তাহলে কততম বিচারপতি, এগুলো সব করতে হবে, বুঝতে পারছো, নিয়োগগুলো। ধর সিবিআই এই মুহূর্তে কর্মকর্তাকে, হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদের করতে হবে। এবার নীতি আয়োগের চেয়ারম্যান কে, এগুলো করতে হবে। নীতি আয়োগের চেয়ারম্যান সবাই জানো, কিন্তু বলতে পারবে না, নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী, বুঝতে পেরেছো, নীতি আয়োগের চেয়ারম্যান সবসময় প্রধানমন্ত্রী থাকে। এবারে তাহলে নীতি আয়োগের চেয়ারম্যানের থেকে ভাইস চেয়ারম্যান কে, ঠিক আছে, বা তার প্রধান সিইও কে, প্রধান কার্যনির্বাহী যে কর্মকর্তা থাকে সে কে, মানে চিফ এক্সিকিউটিভ অফিসার, এই জিনিসগুলো করতে হবে। এই জিনিসগুলো তোমাদের আমি প্রথম বলবো, তোমরা একটা এখনো পর্যন্ত প্রিভিয়াস ইয়ারে জানুয়ারিতে ওটা বের হয়, জানুয়ারি বা ফেব্রুয়ারিতে, এখনো পর্যন্ত প্রিভিয়াস ইয়ারে রামলাখটা পাওয়া যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর, ওটা দামটা একটু বেশি, কিন্তু দামটা সম্ভবত 200 টাকার মতো মনে হয়, বুঝলে। এই মোটা বই আগে আমরা যখন কিনতাম 80 টাকা, ওটা এখন 200 টাকার মতো চলে গেছে, সম্ভবত 200 টাকা। এবারে ওই বইটা তোমরা কিনে নিলে যদি বা এই প্রত্যেক মাসে অ্যাচিভার্সের প্রত্যেক মাসে বেরোয়, আর 6 মাসের একটা বেরোতো, সেটা কই বেরোয় কিনা জানি না। এবারে ওইগুলো একটু সংগ্রহ করো, ওইগুলো যদি প্রত্যেকে কেনো তাহলে আমি বলে দেবো তোমাদের কিভাবে পড়তে হবে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের বইগুলো তোমরা কিনে পড়া শুরু করো। এদিকে যেহেতু চাকরির উদ্দেশ্যে এসছো, সেই উদ্দেশ্যে যদি করতে চাও সেরকম ভাবে পড়ো, তোমরা জানবে এখন তোমরা নতুন, এদিকে কথা বলছে বেশি না, এই পুলিশের চাকরিটা আমরা বলছি, হ্যাঁ, ও তোমার থেকে ও আগে পুলিশের চাকরি করে। এবারে কি হয়েছে, যেটা বলছিলাম যে তোমরা এখন উচ্চ মাধ্যমিক দিয়ে ম্যাক্সিমাম জন এসছো, ওই জন্য সেই অতটা বুঝতে পারছো না যে কি অবস্থা। যখন তোমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাবে, গ্র্যাজুয়েশনের বয়সটা পেরিয়ে যাবে, 21, 22, 23 বছর হয়ে যাবে, তখন বুঝতে পারবে যে তোমরা কোন জায়গায় আছো। এখন তোমরা অনেক আগে থেকে পড়া শুরু করেছো, খুব ভালো করেছো, ঠিক আছে, আমরা তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে শুরু করেছি, তোমরা মানে আগে থেকে অ্যাডভান্স আছো। এখন থেকে এটাকে কাজে লাগাও, এখন থেকে যদি কাজে লাগাতে পারো বেশি দিন ওয়েট করতে হবে, বুঝতে পেরেছো। এখন থেকে যদি পড়াটা ঠিকঠাক করো, এখন বুঝতে পারছো না, মনে হচ্ছে মানে সেই জায়গায় সেই ক্রাইসিসটা বুঝতে পারছো না, মনে হচ্ছে চলছে চলুক,
হাসি ঠাট্টা, এখন বয়স কম আছে, এখন 30 পর্যন্ত যাক, যেতে যেতে দেখো কখন 30 হয়ে যাবে আর সেই আগেরটা আর ফিরে হবে না। বরং আমাদের স্যার ওরকম বলতো আমাদের যে এখন থেকেই ভালো করে করো, নইলে 30 কবে বেরিয়ে যাবে বুঝতে পারবে না। হ্যাঁ, এবার আমাদের তো মাঝখানে অর্ধেক দিন আটকে দিয়েছে, হ্যাঁ কিছুই নেই, এবারে সেই দেখতে দেখতে আমাদের হয়ে গেছে, বুঝতে পেরেছো? এরকম পর্যায়ে যাতে না পৌঁছাতে পারো, এইরকম পর্যায়ে যাতে না পৌঁছাতে পারো সেই জায়গাটা ইয়ে করো, বুঝা গেছে? ধরো আমাদের প্রাইমারি পরীক্ষা নিয়েছে সেই 2 বছর আগে, 2 বছরের বেশি হয়ে গেল, আশা আছি যে এবারে প্রাইমারিটা কিছু একটা হবে হবে হবে, সেই মানে সেই পাস করে 2 বছর বসে আছি, ব্যাস ভালো নাম্বার পেয়েছি, খুব আশা করেছি এই হয়েছি ওই হয়েছি, তারপরে এই তোমার এর পরীক্ষা হলো, তার রেজাল্ট ওবিসি মামলা না কাটলে তার রেজাল্ট হতে গেল, এরকম। তো প্রাইমারি টেট এক্সাম নাকি প্রতি বছর হয়? ওই তো প্রতি বছর 2 বছর আগে হয়েছে, আর তারপরে একবার হয়েছিল, হ্যাঁ তোমাদের জানা নেই। আসুন দাঁড়িয়ে রাখো, দাঁড়িয়ে রাখো, বসবে না। আচ্ছা, কি বললাম, এইরকম অবস্থা। অতএব কারেন্ট অ্যাফেয়ার্সটাও তোমরা বই কেনা শুরু করো, মানে নিজেরা একটু এগিয়ে থাকো, আর চাকরি পেতে হলে নিজেদের চেষ্টা করতে হবে। সবার আগে বলে দিচ্ছি, চাকরি যদি পেতে চাও কম্পিটিশনের মার্কেটটা কিরকম জানো, এবারে হ্যাঁ পড়াশোনা করলে খুবই ভালো, এবং এটা দীর্ঘকালীন করতে হবে, বুঝতে পেরেছো? তোমরা তোমাদের অবস্থাটা বোঝার জন্য বিভিন্ন টেস্ট গুলো দেবে, টেস্ট গুলো দিলে বুঝতে পারবে যে আমরা কোন পজিশনে আছি, ঠিক আছে? এবারে তোমরা তবে শুরু করেছো, শুরু করলেও যে পরীক্ষাগুলো সামনে আসবে সেগুলো ছাড়বে, পড়বে ভালো। আচ্ছা দেখি এবারে পড়া ধরি, সব সময় মানে পড়ে এ করে লাভ নেই, তোমাদের বলতে হবে যেগুলো থেকে তোমরা জানতে পারবে, সবগুলো থেকে পড়া ধরবো। দাও জেরক্সটা দাও, জেরক্সটা দাও। আচ্ছা এই নোটটা তোমরা নিয়ে নাও তো, এটা আমি পরের দিন করাবো, আজকে এটা করাবো না। এটা তো শেষ হয়ে যাবে কোনটা? হ্যাঁ এটা দিয়েছে তোমাদের দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? আর কটা বাকি আছে দেবেন। আচ্ছা আর দুটো নিয়ে নাও, আর গুলো করে দেবে। দেখি আচ্ছা হ্যাঁ ভালো জানা। ও আচ্ছা এটা আমি দাদাকে দিয়ে দিলাম, ঠিক আছে? এটা তো তোমাদের পড়ানো সেন্সাস করিয়ে দিয়েছি না? হ্যাঁ তাহলে সেন্সাস হয়ে গেছে, আমি একবার বুঝিয়ে দেবো, পরের দিন আরেকবার, বুঝে গেছে? যারা নতুন এসছো পরের দিন একবার বুঝিয়ে দেবো, এই নোটটা রাখো। আচ্ছা নোটটা রাখো, আমি সেন্সাসটা একবার বুঝিয়ে দেবো। তোমরা নতুন এসেছিলে, সেন্সাস পাওনি না, তোমরা করো না। আচ্ছা ঠিক আছে, আরেকবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? অল্প সময় লাগবে, সেন্সাস বেশি সময় লাগবে। বলো আর ওই এটা কি ছিল জানো, হিমালয় বলো, শেষে এসছো বলো, হুমায়ুন হিমালয় কোন রাজ্যের মধ্যে পড়ে? উত্তরাখণ্ড রাজ্য। আচ্ছা সিন্ধুর 5টা উপনদীর নাম বলো তো, তুমি বলো, সামনে বলো। শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা। বিতস্তার আর একটা নাম কি বলো তো? বিতস্তার আর একটা নাম টুকরা, ও বই দেখলে যে দেখে করলে। বিতস্তার আর এক নাম কি দেখে নিয়েছিলাম, নাম গরম করে দেবো। বলো এ বলো সুদীপ্ত বলো, রবির আরেকটা নাম বলো। রবি, রবি আরেকটা নাম বলো, রবি বা রাবি বলো, আরেকটা নাম বলো। হ্যাঁ কেন পড়ছো না কেন? তুমি পড়াশোনা করছো না কেন? হ্যাঁ কি করো বাড়িতে? তুমি তো অনেকদিন থেকে পড়ছো, তাহলে এই অবস্থা কেন তোমার? বসে বসে চাকরি আশা করবে? রবি বা রাবি বা ইরাবতী, ওই নামটাই তো আমি জিজ্ঞাসা করলাম, যে রবি বা রাবির আরেকটা নাম বলো। ইরাবতী, বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে,
এগুলো পড়ো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে। আমি তো এমনি প্রশ্ন আরো লিখেছিলাম, আজকে আরো লেখাবো। মনে রাখা কিচ্ছু চাপের নয়, বারবার করলে মনে থাকতে বাধ্য। মনে রাখতে হবে, মনে থাকবে না, মনে রাখতে হবে। আচ্ছা বলো, সবচেয়ে নিচে আছে কোন হিমালয়টা বলো তো? হিমালয়ের 4টে অংশ এ বলো। ওর নামটা কি? তোমার নামটা কি ভুলে গেছি। হ্যাঁ, সৌমেন বলো। হিমালয়ের 4টে ভাগের নাম বলো। প্রশ্ন বরাবর 4টে ভাগ বলো। পেছনে কি হচ্ছে বলো, 4টে ভাগের নাম বলো। এগুলো জানতে হবে তো, এখন সব ডিটেইলসে প্রশ্ন এ আসবে, ঘুরিয়ে ফিরিয়ে দেবে। এখন ডাইরেক্ট কোশ্চেন পারবে না, ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি, খুব কম পাবে। বা ওই পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম কি, এগুলো খুব কম পাবে। ঘুরিয়ে ফিরিয়ে দেবে যে সবচেয়ে নিম্ন হিমালয় কোনটা, বা প্রস্থ বরাবর তাহলে সর্বনিম্নে কোন হিমালয়টা আছে, এরকম ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দেবে। এবারে আমার শিফটে একটা কোশ্চেন ছিল যে উচ্চ হিমালয়ের সবচেয়ে উঁচু শৃঙ্গগুলো কোন ভাগের মধ্যে আছে? বুঝতে পেরেছো? হিমাদ্রি বা উচ্চ হিমালয়, উত্তরে না, হিমাদ্রি বা উচ্চ হিমালয়। এই কোশ্চেনটা খুব একটা কঠিন নয়। এই কোশ্চেনটা কিন্তু ম্যাক্স মানে যারা একটু পড়ে, হ্যাঁ বলছি আমি, যারা পড়েছে তারা মোটামুটি প্রায় অনেকেই জানে, প্রায় জানে, কিন্তু না পড়লে তোমরা জানবে কি করে? ওই যে দেখবে তুমি, ওই যে ডিটেইলসটা দেওয়া আছে এইখানে, ওই পড়লেই তুমি বুঝতে পারবে যে মাঝখানে ওই হিমাদ্রি হিমালয়ে উচ্চতম শৃঙ্গগুলো আছে, এবং দেওয়া আছে বেশিরভাগ উচ্চতম শৃঙ্গগুলো হিমাদ্রি হিমালয়ের মধ্যে অবস্থিত। ওই ভাষাটা জানলেই তুমি ওখানে লিখে আসতে পারবে যে, বুঝতে পেরেছো? এইগুলো ডিটেইলসে পড়তে হবে, এখন আর ওই ডাইরেক্ট কোশ্চেন খুব কম পাবে। এগুলো যেন মাথায় থাকে, পড়ো ভালো করে। আচ্ছা হ্যাঁ, কি কোশ্চেন বলেছিলাম জানো, যে ওই এগুলো কে পারবে, কে পারবে? তারপরে ট্রান্সফার টেরিস, প্রথমে হচ্ছে অবহিমালয় বা শিবালিক। শিবালিকটা সবচেয়ে নিচে, অবহিমালয়। তারপরে হচ্ছে হিমাচল হিমালয়, তারপরে হচ্ছে হিমাদ্রি বা উচ্চ হিমালয়, তারপরে হচ্ছে ট্রান্স বা টেরিস হিমালয়। বোঝা গেছে? এবারে তুমি বলো, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সহজ প্রশ্ন। না, দীর্ঘতম হিমবাহের নাম কি? ভুলে গেলে কি, এটা বাচ্চাদের প্রশ্ন। তোমার নাম কি? সোমনাথ। কোথা থেকে আসো? তোমরা দুজনই কৈখাল থেকে আসো না? আচ্ছা, তাহলে অত দূর থেকে কষ্ট করে আসছো, পড়ে আসো, পড়ার জন্য আসছো কিন্তু, পড়ার জন্য আসছো কিন্তু। বাড়িতে থেকে থাকো মানে শুধু বাইরে বাইরে ঘোরো, সারাদিন পাড়ায় পাড়ায় আড্ডা মারো, জানি। ও বাড়িতে থাকলে এইগুলো বেশিরভাগ লোক করো, কিন্তু সে করো, বাধা দিচ্ছি না, টাইম টু টাইম পড়ো। দিনে অন্তত 3 ঘন্টা 4 ঘন্টা করে টাইম দাও যদি চাকরি পেতে যাও। পুলিশের চাকরি গিয়ে ভেবেছো আগের মতো ছুটে চাকরি পেয়ে যাবো, সেদিন চলে গেছে। আগে ছুটে চাকরি হতো, এখন পরীক্ষা দিয়ে চাকরি হয়। এখন প্রথম পরীক্ষায় পাস করলে তবে তুমি ছোটায় অংশগ্রহণ করতে পারবে। এবারে মনে হয় ইন্টারভিউটা তুলে দেবে কিনা বুঝতে পারছি না, তুলে দিতে পারে। এবারে আগে দুটো পরীক্ষা হতো, মেন প্রিলিমিনারি করেছিল, এবারে সম্ভবত এবারে সম্ভবত তুলে দেবে, জানি না কি করবে, তুলে দেওয়ার চেষ্টা করছে। এটা তুলে দিয়েছে না? হ্যাঁ, আপনি কি এলপি দিয়েছিলেন? না, এলপি আমরা দিতে পারবো না, এলপি টেকনিক্যাল, এলপি টেকনিক্যাল, ঠিক আছে। আচ্ছা, কি বলছিলাম, হ্যাঁ, ভারতের দীর্ঘতম পড়তে হবে, একটু সময় দাও পড়ায়। ভারতের দীর্ঘতম হিমবাহ, ওটা বাচ্চাদের প্রশ্ন। হ্যাঁ, তাহলে কি, হ্যাঁ না, ল্যাম্বার্ট নয়, পৃথিবীর ওটা, ওটা হচ্ছে সিয়াচেন। বুঝা গেছে? আচ্ছা বলো, তারপরে বলো তো, ভারতের উচ্চতম শৃঙ্গের নাম বলো। মাউন্ট এভারেস্ট ভারতের উচ্চতম, ভারতে অবস্থিত। প্রথমে জানবে কে,
বা গডউইন অস্টিন, ঠিক আছে, না গডউইন অস্টিন বা কেটু, ওটা এ পর্বতে, কারাকোরাম পর্বতে গডউইন অস্টিন বা কেটু। এবারে ওই অপশনটা যদি না থাকে তখন দেবে আমাদের কাঞ্চনজঙ্ঘা, কারণ ওটা পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে, কিন্তু এখন আমাদের ধরা হয়। বুঝা গেছে? এবারে এটা কোথায় অবস্থিত, মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত, কোন দেশে? নেপালে মাউন্ট এভারেস্ট, ঠিক আছে, আমাদের দেশে নয়। হ্যাঁ, তবে এটা মাথায় রাখবে। নেপালে তো একের তিন আছে। নেপালে ওই একের তিনের মধ্যেই মাউন্ট এভারেস্ট আছে, মানে মাউন্ট এভারেস্টটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, ওই যে সর্বোচ্চ শৃঙ্গটা ওটা নেপালের মধ্যে পড়ে, বুঝতে পেরেছো? নেপালে একের তিন, ভারতে দুয়ের তিন, কিন্তু উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টটা, ওখানে তো একের তিনের মধ্যে কিছু কিছু আছে, কিছু জিনিস আছে, তার মধ্যে মাউন্ট এভারেস্ট আছে। বুঝা গেছে এবার? তার জন্য নেপালে ধরা হয়। নেপালেই তো ওটা অবস্থিত। মাউন্ট এভারেস্ট ধরো তোমার এই এই ধরো এতটা হিমালয়, তার এতটা যদি আমি ধরি, হিমালয় পর্বতটা টোটাল হলো এতটা, বুঝা গেছে? তার এতটা আছে ভারতে, এতটা আছে নেপালে, এই ভাগটা আছে ভারতে। এবারে মাউন্ট এভারেস্টটা আছে তো এখানে নেপালে, তা তুমি কোথায় ধরবে? মাউন্ট এভারেস্টটা তো নেপালের এরিয়ায় আছে, মানে হিমালয়টা শুধু ভারতে নেই, নেপাল আর ভারত মিলিয়ে আছে। হ্যাঁ, তার কিছু চীনের মধ্যেও কিছু চীনের দখলে আছে, সেটা ছাড়ো। স্যার, হ্যাঁ বলো। বলি হিমালয় পর্বত গোল? হ্যাঁ হ্যাঁ, হিমালয় পর্বত গোল। না ওটা আমি বোঝানোর জন্য দেখালাম, বুঝলে? হিমালয় পর্বত গোল হওয়া কি সম্ভব? ওটা আমি ওকে অংশটা বোঝানোর জন্য বললাম, বুঝতে পেরেছো? ওকে আমি ওই যে একের তিন আর দুয়ের তিনটা বোঝানোর জন্য ওটা অংশটা দেখালাম, বুঝা গেছে? হিমালয় পর্বত গোল হওয়া সম্ভব, মানে গোল নয়, সম্ভব অসম্ভবের প্রশ্ন যখন উৎপত্তি হয়েছিল তখন, কিন্তু ওটা বোঝানোর জন্য ওকে বললাম, বুঝতে পেরেছো? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, বুঝা গেছে? আচ্ছা, আর কি ছিল? এটা পুরোটা বুঝিয়ে দিয়েছিলাম তো? পুরোটা বলিনি। কেন পুরোটা পড়োনি কেন? আমার ওই একদিনে এক সপ্তাহ আগেও তো হয়েছে এটা, প্রশ্নগুলো পড়েছো? বলো। আচ্ছা, এটা জানো তোমরা যে ভারতের উচ্চতম মালভূমি কি? একটা গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন। ভারতের উচ্চতম মালভূমি, উচ্চতম মালভূমি জানো সবাই, হয়তো ছোটবেলায় পড়েছো, লাদাখ মালভূমি, ঠিক আছে, ভারতের উচ্চতম। আচ্ছা, আমি গতদিন ভালো বারবার বলেছিলাম যে ভারতের বৃহত্তম ভূপ্রাকৃতিক অংশ কোনটা? এই যে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে, তাহলে বৃহত্তম কোনটা? সমভূমি নয়, মালভূমিটা। তাহলে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলটা, যেটা মধ্যখানে তোমাদের আমি দেখিয়েছিলাম, এই যে মধ্যখানের যে এই কোশ্চেন গুলো আছে, এই যে মধ্যখানে হালকা সাদা মতো, এই যে ত্রিকোণাকৃতি, এই যে দেখো হালকা সাদা মতো অঞ্চলের ত্রিকোণাকৃতি, এইটা হচ্ছে, এটাতে ভালো দেওয়া নেই ছবিটা, দেখিয়ে দিচ্ছি আমি, ছবিটা ক্লিক করে দিচ্ছি। যাই হোক, এটা দেখিয়ে দিচ্ছি, এটা মাথায় রাখবে, এই টাইপের কোশ্চেন গুলো আসে, ঠিক আছে? এইগুলো যেন মাথায় থাকে, আমি তোমাদের বলে দিয়েছি, আমি লিখেও দেবো, কিছুটা তো লিখে দিয়েছি। এই যে মধ্যখানের অংশটা দেখো, এই যে অংশটা, এই যে অংশটা, এইটা হচ্ছে ভারতের বৃহত্তম ভূপ্রাকৃতিক অঞ্চল, মানে তাহলে উপদ্বীপের যে মালভূমি অঞ্চলটা, বুঝতে পেরেছো? এটা হচ্ছে বৃহত্তম তাহলে ভূপ্রাকৃতিক অংশ ভারত। আচ্ছা, এগুলো তো লিখিয়েছিলাম, ভারতের উচ্চতম মালভূমি না, এগুলো তোমাদের লেখানো ছিল। আচ্ছা, যাই হোক, এগুলো আমি লিখিয়েছিলাম। আচ্ছা, কোথায় জাফরান চাষ হয়? জাফরান চাষ হয় কোথায়? জম্মু কাশ্মীর, হ্যাঁ, জম্মু কাশ্মীরে। আচ্ছা, তারপরে বলো। আচ্ছা, এগুলো মনে হয় কিছু এখনো লেখাইনি, কিছু জিনিস বাকি আছে। আচ্ছা, ভারতের প্রত্যেকদিন ঠিক আমার পড়ানোর সময় কারেন্টটা চলে আসে। আচ্ছা, দৈর্ঘ্য বরাবর ভারতের হিমালয় শ্রেণীবিভাগটা বলো তো, প্রশান্ত বলো তো, দৈর্ঘ্য বরাবর হিমালয় শ্রেণীবিভাগ
উপদ্বীপ, ঠিক আছে। ওই জন্য ভারতের এই অংশটাকে বলা হচ্ছে উপদ্বীপ। কেন বলো তো? এর দেখো এই যে পূর্বে বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর, ঠিক আছে, আর দক্ষিণে হচ্ছে ভারত মহাসাগর, আর একদিকে হচ্ছে ভূখণ্ড, একদিকে ভূখণ্ড আর তিন দিকে জলভাগ দ্বারা বেষ্টিত বলে এই যে অঞ্চলটা, এই যে ভারতের এই ত্রিভুজাকৃতি অঞ্চলটা, এইটাকে বলা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। যেহেতু মালভূমি অঞ্চল আর এটা উপদ্বীপ, এই জন্য এটাকে বলা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। বোঝা গেছে? আচ্ছা, তিন দিকে সমুদ্র, মানে তিন দিকে সমুদ্র আছে, তাহলে হ্যাঁ দেখো তিন দিক সমুদ্র বেষ্টিত বলেই এটি উপদ্বীপীয় ভূমি। তিন দিক সমুদ্র বেষ্টিত বলেই এটি উপদ্বীপীয় ভূমি। এটি উপদ্বীপীয় ভূমি হয়েছে। এবারে দেখো এই যে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলটাকে তিন ভাগে ভাগ করা হয়। একটা মধ্য ভারতের উচ্চভূমি, এটা পূর্ব ভারতের উচ্চভূমি, আর একটা হচ্ছে, এটা লেখো না, এটা দাক্ষিণাত্য মালভূমি। এবারে এগুলো সব এরকম লিখিয়ে লেখানো সম্ভব নয়, এগুলো তোমাদের নোটস দেওয়া হয়েছে। আর যদি কারোর পিডিএফ লাগে আমি বই থেকে দিয়ে দেবো, সেটা তোমরা পড়ো না বলে আর দেওয়া হয় না। ডিটেইলসে যদি পড়তে চাও বা বই জোগাড় করবে আরো ডিটেইলসে আছে। এবারে এই ভারতের যে উপদ্বীপীয় মালভূমি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয় আমি সেগুলো লিখে দিচ্ছি। এবার ডিটেইলসে পড়তে চাইলে জানবে তোমার মানে তোমার লাভ অনেক বেশি, বা তুমি অনেক বেশি জানতে পারবে, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিলে আরো ভালো পারবে। দেখো এবারে আরাবল্লী পর্বতের এই জায়গাটা এবারে স্টার দিয়ে দিয়ে লেখো। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর। দেখো 1772 মিটার, এর উচ্চতাটা সাইডে ব্র্যাকেট দিয়ে লিখে নেবে, 1772 মিটার। হ্যাঁ, গুরু শিখর, রহস্যৌ আলোচনাসই খর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমার মনে পড়েছে বলে দিই, 1772 মিটার, ঠিক আছে। আচ্ছা, এখানে ওই যে গুরু আরাবল্লী পর্বত না, এইটা লিখে নাও একটা ব্র্যাকেট দিয়ে ছোট্ট করে। আরাবল্লী পর্বত হচ্ছে ভারতের প্রাচীনতম ভূমি বা গ্র্যান্ড ওল্ড ল্যান্ড। লেখো আরাবল্লী পর্বত হলো, এটা হচ্ছে প্রাচীন ভঙ্গির পর্বতমালা, বুঝলে। লেখো আরাবল্লী পর্বত ভারতের প্রাচীনতম ভূমি বা গ্র্যান্ড ওল্ড ল্যান্ড। আরাবল্লী পর্বত ভারতের প্রাচীনতম ভূমি বা গ্র্যান্ড ওল্ড ল্যান্ড। লেখো বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত দেখো, বিন্ধ্য পর্বত হলো পাললিক শিলা গঠিত স্তূপ পর্বত। এটা দেখ বিন্ধ্য পর্বত কি জাতীয় পর্বত? বিন্ধ্য পর্বত হচ্ছে পাললিক শিলা গঠিত স্তূপ পর্বত। এর সর্বোচ্চ শৃঙ্গ মানকুট। বিন্ধ্য পর্বত পাললিক শিলা গঠিত স্তূপ পর্বত। স্তূপ পর্বত, এর সর্বোচ্চ শৃঙ্গ মানকুট। মানকুট, ময়াকার দন্তন পয়সৌল, মানকুট। আচ্ছা, এবার লেখো, এটা স্টার দিয়ে লেখো, বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে, বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে নর্মদা নদীর উপত্যকা হলো একটি গ্রস্ত উপত্যকা। বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে, বিন্ধ্য পর্বত ও সাতপুরা পর্বত হয়েছে মাঝে নর্মদা নদীর উপত্যকা হলো, বিন্ধ্য পর্বত ও সাতপুরা পর্বতের মাঝে, এ লিখছো না, বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে নর্মদা নদীর উপত্যকা হলো একটি গ্রস্ত উপত্যকা। একটি গ্রস্ত উপত্যকা, একটি গ্রস্ত উপত্যকা।
আচ্ছা, এই যে জিনিসটা বললাম মানে হয়তো বোঝার অসুবিধা হবে, আমি এটা বুঝিয়ে দিই। যে প্রথমে বললাম না যে তোমাদের স্তূপ পর্বত, বিন্ধ্য পর্বত একটা স্তূপ পর্বত, তাই না? তাহলে বিন্ধ্য পর্বত স্তূপ পর্বত আর সাতপুরা পর্বত একটা স্তূপ পর্বত। দেখো পর্বতের এই যে স্তূপ পর্বতের একটা উৎপত্তি তত্ত্ব আছে, ঠিক আছে? স্তূপ পর্বতটা যখন হয় বিভিন্ন ভাবে, তাহলে এর একটা তত্ত্ব আছে। এই একটা ভূমি ছিল, ঠিক আছে? এই একটা ভূমি ছিল, এখানে কোনো কারণে ভূ আন্দোলনের ফলে, ঠিক আছে, ভূ আন্দোলনের ফলে এই যে মধ্যিখানের ভূমিটা কি হলো বলতো, এটা বসে গেল, বুঝলে? মধ্যিখানের ভূমিটা ধরো বসে গেছে, ঠিক আছে? বসে গিয়ে তাহলে এইখানে কি হলো, এইখানে একটা খাতের সৃষ্টি হলো, এই অংশটা খাত হয়ে গেল, এইখান থেকে এতটা খাত, আর এই দুটো কিন্তু উঁচু হয়ে আছে, এই দুটো উপরে আছে, এই অংশটা বসে গেছে, ঠিক আছে? বসে যাওয়ার কারণে এইটা একটা খাত হলো, এইখান থেকে খাত, এবার জলধারার নিয়ম কি, যে নিচু জায়গা বলেছে সেখান থেকে গড়িয়ে যাবে, ফলে এই দুটো হচ্ছে, একটা হচ্ছে বিন্ধ্য পর্বত ভাবো আর একটা হচ্ছে সাতপুরা পর্বত ভাবো, এই দুটো উঁচুতে আছে মানে কি, এই দুটো পর্বত তাহলে স্তূপ পর্বত এইভাবে গঠিত হয়, যেটা নিচে বসে গেছে এটাকে বলা হয় গ্রস্ত উপত্যকা, আর যে দুটো উপরে আছে সেগুলো বলা হয় পর্বত। বা এটা আরেক ভাবে হয়, কি হয় না, এই মাঝখানে, এই তো মাঝখানেরটা স্থির আছে, মাঝখানেরটা স্থির আছে, এই যে দুটো, এই দুটো কি হচ্ছে, একটা ভূ আন্দোলনের ফলে উপরে উঠে গেছে, এই দুটো উপরে উঠে গেছে, বুঝলে? এই দুটো উপরে উঠে গেছে, এটা পর্বত সৃষ্টি তত্ত্বে তোমাদের পড়াবো। এই ভূমিটা হচ্ছে এর জায়গায় থেকে গেছে, এই দুটো উঠে গেছে মানে এই দুটো উঁচু হয়ে গেছে, এই দুটো পর্বত হয়ে গেছে, তাহলে একটা হচ্ছে বিন্ধ্য পর্বত, একটা সাতপুরা পর্বত, আর এদের মাঝখানে যে এই গ্রস্ত উপত্যকাটা, তাহলে এই উপত্যকাটা হচ্ছে এই উপত্যকার মধ্য দিয়ে নর্মদা নদী বয়ে গেছে, বুঝতে পেরেছো? এজন্য বিন্ধ্য আর সাতপুরা পর্বতের মাঝে হচ্ছে একটা গ্রস্ত উপত্যকা, যেটা মধ্য দিয়ে নর্মদা নদী বয়ে গেছে, এই নর্মদা নদীর উপত্যকা হচ্ছে একটা গ্রস্ত উপত্যকা। এই প্রশ্নটা আসবে যে নর্মদা নদী কোন দুটো পর্বতের মধ্য দিয়ে বয়ে গেছে, এইটা করলে তুমি এটাও পেরে যাবে যে বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে কে বয়ে গেছে, বা বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে একটি গ্রস্ত উপত্যকার নাম বলো, এটা হচ্ছে নর্মদা নদীর উপত্যকা, ঠিক আছে? এগুলো ডিটেইলসে পড়বে, যে পর্বত, মালভূমি বা সমভূমি এগুলো যখন পড়াবো তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, তোমরা ডিটেইলসে পড়লে জানবে আর একটু ভালো হবে। আচ্ছা, এবার দেখো ছোটনাগপুর মালভূমি, ওইখানে একটা স্টার দিয়ে লিখবে, ছোটনাগপুর মালভূমি সম্পর্কে একটু লিখে নাও, হয়েছে? দেখো ছোটনাগপুর মালভূমি প্রাচীন যুগের গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত। ছোটনাগপুর মালভূমি হচ্ছে ভারতের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা থেকে প্রায় সময় প্রশ্ন আসে। ছোটনাগপুর মালভূমি প্রাচীন গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত, প্রাচীন যুগের গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত। এই অঞ্চল লেখো, এই অঞ্চল অসংখ্য ছোট বড় মালভূমি দ্বারা গঠিত। নিজ হয়েছে, ছোটনাগপুর মালভূমি প্রাচীন যুগের গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত, বুঝা গেছে? আচ্ছা, এই অঞ্চল অসংখ্য ছোট বড় মালভূমির সমন্বয়, এই অঞ্চল অসংখ্য ছোট বড় মালভূমির সমন্বয়, ব্র্যাকেট দিয়ে ওই যে মালভূমির সমন্বয় বললাম, আচ্ছা লিখে নাও, ওই মালভূমিগুলোর নাম দুটো তিনটে লিখে নেবে, ছোট বড় মালভূমির সমন্বয়, এই অঞ্চল অসংখ্য ছোট বড় মালভূমির সমন্বয়, হয়েছে? ব্র্যাকেট দিয়ে লিখে নাও, ওই যে মালভূমিগুলো বললাম না, মালভূমিগুলো হচ্ছে হাজারিবাগ, রাঁচি, কোডারমা ইত্যাদি। ছোটনাগপুর মালভূমির মধ্যে অসংখ্য ছোট বড় মালভূমি আছে, এগুলোর মধ্যে হচ্ছে হাজারিবাগ, রাঁচি, কোডারমা। হাজারিবাগ, রাঁচি, কোডারমা, হয়েছে? রাঁচি কি জন্য একটু বিখ্যাত বলো তো, মানে সেটা হ্যাঁ হ্যাঁ পাগলা হেরোদের জন্য মোটামুটি আমরা সবাই চিনি রাঁচিকে, বুঝলে? এমন পড়বে, পড়ে পড়ে পাগল হয়ে রাঁচিতে চলে যেতে হবে, এইটা হচ্ছে পড়া, বুঝলে? কি মুখ গরম করলে হবে? এখনকার দিনে উপরে আর কেউ পড়ে না। পড়ে, প্রচুর লোক পড়ে, তোমরা কিন্তু দেখো না।
তুমি একবার বেশিরভাগ এমএস গুলোতে এসে দেখবে। তুমি মেসে থাকো না তো? যেকোনো একটা বেশি যেগুলোতে রানিং স্টুডেন্ট একদম সেগুলো দেখবে না, যেগুলোতে একটু পুরনো ছেলেগুলো আসে সেই মেস গুলোতে দেখবে। যারা পুরাতন আছে যারা নতুন ঢোকে তাদের খারাপ করে দেয়। ওটা তুমি জানো না, বুঝলে? ওটা খারাপ করে দেয় না, ওগুলো আলাদা। যাই হোক, এত পড়ে না, প্রচুর পড়ে দেখতে পাও না তোমরা। হ্যাঁ, ঢালাই পড়তে হয়, বুঝলে? আচ্ছা, লেখো ছোটনাগপুর মালভূমি সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ পাহাড়। পরেশনাথ লেখো ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হলো পরেশনাথ। হয়েছে? দেখো ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলে, সবাই জানো এটা, তো লিখে রাখো। ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলে। ভারতের খনিজ ভান্ডার, ভারতের খনিজ ভান্ডার, বুঝলে? হয়েছে? আচ্ছা, এবার এখানে একটা কোশ্চেন স্টার দিয়ে লিখে নাও, একটা কোশ্চেন স্টার দিয়ে লিখে নাও। দণ্ডকারণ্য নদীর উপর বিখ্যাত চিত্রকূট জলপ্রপাত। দেখো দণ্ডকারণ্য দেখো, সরি দণ্ডকারণ্য জায়গাটা আমি প্রথমে কি বললাম? ইন্দ্রাবতী নদীর উপর। আমি দণ্ডকারণ্য ভূপ্রাকৃতিক অঞ্চলটা বলতে গিয়ে দণ্ডকারণ্য ইন্দ্রাবতী নদীর উপর বিখ্যাত চিত্রকূট জলপ্রপাত, অবস্থিত। এটি ভারতের নায়াগ্রা নামে পরিচিত। ইন্দ্রাবতী নদীর উপর বিখ্যাত চিত্রকূট জলপ্রপাত অবস্থিত, এটি ভারতের নায়াগ্রা নামে পরিচিত। চিত্রকূট জলপ্রপাত অবস্থিত, এটি ভারতের নায়াগ্রা নামে পরিচিত। হয়েছে? এটা কোশ্চেন আসে এইভাবে, চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? ইন্দ্রাবতী নদীর উপরে। আর কোশ্চেন আসে কাকে ভারতের নায়াগ্রা বলা হয়? ঠিক আছে, কাকে ভারতের নায়াগ্রা বলা হয়? ঠিক আছে, চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়। নদীটা আলাদা হবে, এটা হ্যাঁ অবশ্যই। এবার এটাতে যখন ইন্দ্রাবতী নদীটা কি বলতো, একটা ছোট্ট উপনদী। এবারে ওটা ওই প্রধান নদীগুলোর সময়, ওটা শোনো বলছি, প্রধান নদীগুলো পড়ানোর সময় ওগুলো অনেক সময় চোখে পড়ে না। এবারে যেহেতু এটা ভূপ্রাকৃতিক অংশ পড়ানোর সময় যখন যেটা আসছে সেইগুলো লিখিয়ে দেবে, বুঝলে? এটা ছত্তিশগড়ের দণ্ডকারণ্য যে অঞ্চলটা আছে, মালভূমি অঞ্চলে, বুঝলে? ভারতের নায়াগ্রা নামে পরিচিত। এবারে দেখো, এটা হলো মধ্য ভারতের মালভূমি, উচ্চভূমি, পূর্ব ভারতের উচ্চভূমি, দাক্ষিণাত্য মালভূমিটা এবার লিখে দিই। দেখো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়। গুরুত্বপূর্ণ, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়। লেখো পশ্চিমঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বত বলে লেখো তো, পশ্চিমঘাট পর্বত হেডিং করে লেখো। হয়েছে? দেখো আরব সাগরের ধার ঘেঁষে
উত্তর থেকে দক্ষিণে প্রায় 1600 কিমি দীর্ঘ। আরব সাগরের ধার ঘেঁষে উত্তর থেকে দক্ষিণে প্রায় 1600 কিমি দীর্ঘ এই পর্বত। উত্তর থেকে দক্ষিণে 1600 কিমি। এই যে দেখো ভারতের এই যে দাক্ষিণাত্য মালভূমির এই অংশটা, এই আরব সাগরের এই অংশটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত, বুঝলে? এই যে পশ্চিমে, বোঝা গেছে? মানে এই বড় ম্যাপটাই দেখাই, এই অংশটা, এই অংশটা হচ্ছে পুরো, এই অংশটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অংশটা হচ্ছে পশ্চিমঘাট, এই গুজরাটের এই শেষ থেকে এই অংশটা থেকে, তাহলে মুম্বাইয়ের এই অংশটা থেকে এই পর্যন্ত হচ্ছে পশ্চিমঘাট পর্বত, বোঝা গেছে? হ্যাঁ, আরব সাগরের ধার ঘেঁষে উত্তর থেকে দক্ষিণে প্রায় 1600 কিমি বিস্তৃত এই পর্বত। এর হয়েছে, এর অপর নাম সহ্যাদ্রি, দন্তস হয্যফলা আকার দয়রফলা হ্রস্ব। এর অপর নাম সহ্যাদ্রি, এর অপর নাম সহ্যাদ্রি। এটা খুব গুরুত্বপূর্ণ। দেখ, পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি বা পূর্বঘাট পর্বতের অপর নাম কি, সেটা লেখাবো। পূর্বঘাটে মলয়াদ্রি, পূর্বঘাটে মলয়াদ্রি, সেটা এর পরে লেখাচ্ছি, এটা লেখো আগে। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সহ্যাদ্রি, হয়েছে? আচ্ছা, এবারে আমাদের ওইখানেও লেখানো আছে, আমাকে উপর দিকে মানভূমি, এটা দাও, নোটটা দাও আমাদের, কি আছে একটা? আচ্ছা আছে 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 আমাদের। এবারে না, এই যে পশ্চিমঘাট পর্বত আছে না, এই যে পশ্চিমঘাট পর্বত আছে না, দেখো এই পর্বতটায় তিনটে গিরিপথ আছে, এই যে স্থলঘাট, ভোরঘাট আর তালঘাট, ঠিক আছে? এই তিনটে পথ আছে যেগুলো দিয়ে এই আমাদের পশ্চিমঘাট পর্বতটাকে অতিক্রম করে যাওয়া যায়, ঠিক আছে? এবারে এই উপরে সবার উত্তরে আছে কে? স্থলঘাট, তারপরে আছে কে? ভোরঘাট গ্যাপ, তারপরে আছে কে? পালঘাট গ্যাপ, ঠিক আছে? এই তিনটে গ্যাপ খুব গুরুত্বপূর্ণ, এই তিনটে গ্যাপ থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? তোমাদের এখানে এটা ভালো করে কি আছে লেখো, দেখো যে হ্যাঁ, ওই পশ্চিমঘাট পর্বতের মধ্যে তিনটে গ্যাপ সম্পর্কে এবার লেখো যে পুনের নিকট ভোরঘাট, মানে এই যে ভোরঘাটটা আছে পুনের কাছাকাছি, পুনের নিকট ভোরঘাট, আছে মহারাষ্ট্রের পুনের নিকট ভোরঘাট। তারপর লেখো নাসিকের কাছে বা নাসিকের নিকট স্থলঘাট, নাসিকের নিকট স্থলঘাট। আর দক্ষিণে নীলগিরি থেকে বিচ্ছিন্ন পালঘাট, সর্ব দক্ষিণে আছে পালঘাট। সর্ব দক্ষিণে আছে পালঘাট, নীলগিরি নিকট লিখতে পারো। এবার লেখো পূর্বঘাট, পূর্বঘাট হচ্ছে পশ্চিম উপকূল বরাবর হলো হচ্ছে পশ্চিমঘাট, আর পূর্ব উপকূল বরাবর যেটা আছে পর্বতমালাটা, এই যে অংশটা, এই যে অংশটা, এইটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা, বুঝলে? এইটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা। তাহলে ম্যাপটা দিয়ে আরেকবার একটু বলে দিই ভালো হবে। এখানে যে রাজনৈতিক ম্যাপ, এই বরাবর আছে পশ্চিমঘাট, এই বরাবর আছে পশ্চিমঘাট, এই বরাবর আছে পূর্বঘাট, বুঝলে? পূর্ব উপকূল বরাবর বঙ্গোপসাগর বরাবর আছে পূর্বঘাট পর্বতমালা, আরব সাগর বরাবর আছে পশ্চিমঘাট পর্বতমালা। তাহলে লেখো পূর্বঘাট পর্বতমালা ভারতের পূর্ব উপকূল বরাবর বিস্তৃত। এই জায়গাগুলো এত তথ্য আছে না, সব তো লেখানো যায় না, একটু খাপছাড়া ভাবে লেখাতে হচ্ছে, কিছু করার নেই। নোট দেওয়া হয়েছে আর গুরুত্বপূর্ণ জায়গাগুলো লিখিয়ে দিচ্ছি, ওগুলো লিখে নাও। ওগুলো একটু ডিটেইলসে পড়লে খুব ভালো হয়,
দেখো পূর্ব উপকূল বরাবর পূর্বঘাট পর্বতমালা অবস্থিত বুঝছে। দেখো এর অপর নাম মলয়াদ্রি। মলয়াদ্রি মল অন্তঃস্থ আকার দৈর্ঘ্য হ্রস্বই মলয়াদ্রি। এর ওটার নাম ছিল সহ্যাদ্রি আর অপর নাম আর এর অপর নাম হ্যাঁ এর অপর নাম বা পূর্বঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে মলয়াদ্রি। মলয়াদ্রি মল অন্তঃস্থ আকার দৈর্ঘ্য হ্রস্বই মলয়াদ্রি। বুঝছে। লেখো পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দা গাদা। ওটা কোথাও জিন্দা গাদা থাকে কোথাও জিন্দা গাড়া থাকে, ওটা জিন্দা গাদা করে রাখবে তোমরা। এবার উচ্চারণের কোথাও পার্থক্য থাকলে সেটা বুঝে যাবে। হ্যাঁ জিন্দা গেড়ে দেবে নাও। দেখো জিন্দা গাদা জিন্দা গাদা। হ্যাঁ জিন্দা গাদা কোথাও জিন্দা গাড়াও থাকে। বুঝছে। এবারে লেখো নীলগিরি পর্বত। এবারে লেখো নীলগিরি পর্বত। বুঝছে। এবারে এই পূর্বঘাট আর পশ্চিমঘাট এসে যেখানে মিলিত হয়েছে, কোথায় এসে মিলিত হয় বলো তো? নীলগিরি পর্বতে। বুঝলে পূর্বঘাট পর্বতমালা আর পশ্চিমঘাট পর্বতমালা এসে মিলিত হয় নীলগিরি পর্বতে। এবার লেখো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। এখানে কয়েকটা প্রশ্ন লেখাবো, গুরুত্ব সহকারে মানে বুঝে মুখস্থ করবে। হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা হয়েছে। এবার লেখো আনাইমালাই পর্বতের আনাইমুদি। সেটা স্টার দিয়ে লিখবে। আনাইমালাই পর্বতের আনাইমুদি সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। আনাইমালাই পর্বতের আনাইমুদি সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। আনাইমালাই পর্বতের আনাইমুদি সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। বুঝছে। এটা যেন ভুলিয়ে না যায়। যদি বলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি, তখন হচ্ছে আনাইমালাই পর্বতের আনাইমুদি। যখন যদি বলে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি, তখন হচ্ছে দোদাবেতা। আর যদি বলে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি, তখন হচ্ছে জিন্দা গাদা। আর লেখো ভারতের দক্ষিণতম পর্বত। লেখো কার্ডামম। কার্ডামম আগে লিখেছিলাম নাকি? কার্ডামম কার্ডামম কাকা ডয়রে বাকার মম মাকার ম কার্ডামম বা কার্ডামম ভারতের দক্ষিণতম পর্বত। মানে ভারতের একদম দক্ষিণে যে পর্বত আছে সেটা হচ্ছে কার্ডামম পর্বত। দেখো কার্ডামম ভারতের দক্ষিণতম পর্বত। ঠিক আছে। ভারতের দক্ষিণতম পর্বত হচ্ছে কার্ডামম। হ্যাঁ কার্ডামম লিখতে পারো, কার্ডামামও লিখতে পারো। ওটা বিভিন্ন জায়গায় উচ্চারণের সমস্যা থাকে, তোমরা প্রশ্ন করলে বুঝে যাবে। একটা ডয়রে বাকার আমি বানান বলে দিয়েছি। একটা ডয়রে বাকার ময়াকার ম কার্ডামাম বা কার্ডামম হয়েছে। এবার লেখো মহারাষ্ট্র মালভূমি। মহারাষ্ট্র মালভূমি হয়েছে। দেখো লাভা শিলা ব্র্যাকেটে লিখবে ব্যাসাল্ট। লাভা শিলা ব্র্যাকেটে লিখবে ব্যাসাল্ট হয়েছে। এই যে লাভা শিলা কেন বলছি বলো তো? ওই যে লাভা বেরিয়ে মানে আগ্নেয়গিরি অগ্নুদ্গম যে হয়, এটা হচ্ছে একটা বিদার অগ্নুদ্গম।
বিদার অগ্নুদ্গম কি রকম? বিদার অগ্নুদ্গমে আগ্নেয় পদার্থগুলো ধীরে ধীরে বেরোয়, বেরিয়ে চারিদিকে আস্তে আস্তে প্রবাহিত হয়। লাভা জল যেমন প্রবাহিত হয়, ওটা তো অর্ধ তরল, ওটা ধীরে ধীরে চারিদিকে প্রবাহিত হয়। এমনি আগ্নেয়গিরির অগ্নুৎপাদন আমরা কি জানি যে ভূপৃষ্ঠে ফাটলের সৃষ্টি করবে, খুব জোরে বেরিয়ে উঁচুতে উঠে যাবে পদার্থগুলো, তাই তো? এগুলোই আমরা দেখেছি টিভিতে যে, কিন্তু বিদার অগ্নুদ্গম হচ্ছে ওই আগ্নেয় পদার্থগুলো ধীরে ধীরে বেরোয়। অভ্যন্তরে যেটা আছে সেটাকে আমরা কি বলি? ম্যাগমা। অর্ধতরল পদার্থগুলো সেগুলো যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে সেগুলোকে বলা হয় লাভা। এই লাভা যখন বেরিয়ে আসা মাত্র বলা হয় লাভা। লাভাটা কখনো খুব জোরে ছিটকে বেরিয়ে যায়, আর কখনো বিদার অগ্নুৎপন্নে কি হয়, ধীরে ধীরে বেরিয়ে চারিদিকে যখন ভূপৃষ্ঠের চারিদিকে ছড়িয়ে একটা আস্তরণের সৃষ্টি করে। দাক্ষিণাত্য আমাদের মহারাষ্ট্র মালভূমিটা লাভা শিলা দ্বারা গঠিত, মানে ধীরে ধীরে বিদার অগ্নুৎগমের ফলে লাভাগুলো বেরিয়েছে, বেরিয়ে ভূপৃষ্ঠের চারিদিকে একটা স্তরের সৃষ্টি করেছে, ঠিক আছে? এবারে সেই স্তরটা হচ্ছে এই লাভা শিলা দ্বারা গঠিত, ঠিক আছে? এই সেই শিলাটা কি হচ্ছে? লাভা দ্বারা গঠিত বলা হচ্ছে লাভা শিলা, কিন্তু শিলাটা কি? শিলাটা হচ্ছে আগ্নেয় পদার্থ দিয়ে গঠিত, এবং সেই শিলাটা হচ্ছে আগ্নেয় শিলা। তাহলে সেই আগ্নেয় শিলার ভাগের মধ্যে কোন শিলায় পড়ে? হ্যাঁ, ব্যাসাল্ট শিলা। বুঝতে পেরেছো? লাভা শিলা ব্র্যাকেটে লিখবে ব্যাসাল্ট শিলা। বোঝা গেছে? লেখো। হ্যাঁ, লাভা শিলা গঠিত এই মালভূমিতে সিঁড়ি বা ধাপ দেখা যায় বলে এর অপর নাম ডেকান ট্র্যাপ। লাভা শিলা ব্র্যাকেটে ব্যাসাল্ট লিখতে বলেছি অনেক আগে। হ্যাঁ, লাভা শিলা দ্বারা গঠিত, লাভা শিলা দ্বারা গঠিত এই মালভূমিতে সিঁড়ি বা ধাপ দেখা যায় বলে, লাভা শিলা দ্বারা গঠিত এই মালভূমিতে সিঁড়ি বা ধাপ দেখা যায় বলে একে বলা হয় ডেকান ট্র্যাপ, মানে দাক্ষিণাত্যের সিঁড়ি। বুঝলে? ডেকান মানে দাক্ষিণাত্য, আর ট্র্যাপ মানে হচ্ছে সিঁড়ি, ধাপের নয়। একে বলা হয় ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্যের সিঁড়ি, ঠিক আছে? মালভূমির সিঁড়ি। হ্যাঁ, ডেকান ট্র্যাপ। দয়কার কয়াকার দন্ত ন টয়রফলা জফলা আকার ক। এটা তো ছোটবেলা পড়েছো গো তুমি, মাধ্যমিকে 2 বছর আগে দিয়েছো। পুরো হয়ে যাবে লকডাউন করোনা গেছে না? আমরা পরীক্ষা দিয়েছি, সেটা জানি আমি। ওই অর্ধেক ভূগোলের অর্ধেক, সব ওই অর্ধেক না পরীক্ষা তো দিচ্ছি আমরা ফুল দিয়েছি। তোমাদের তাহলে ওই তোমাদের কাছে তোমাদের সঙ্গে এই তো সব একই তো। না, এটা আলাদা। এই আমরা পরীক্ষা তোমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিক গিয়েছে আমার একটা স্টুডেন্ট এবছর মেডিকেল পেল। ভালো। স্যার, আমার তো 4টে বান্ধবী পেয়েছি, মানে আমরা একই সঙ্গে পেয়েছি। বারাসাতে? বারাসাতে। তোমাদের ভালোই ভালো হয়েছে। তাহলে তোমরা অনুভবকে চেনো মনে হয় তো তুমি? হ্যাঁ, অনুভব তো 460 হ্যাঁ, সেই নিট পরীক্ষার যে অনুভব রেজাল্ট করতো আমাকে। পেয়েছি, তারপরে সুপর্ণা একটা মেয়ে পেয়েছে, তিস্তা পেয়েছে। সুপর্ণা বারাসাত বয়সে পড়তো? হ্যাঁ, সুপর্ণা। চিনি না যদিও আমি। যাই হোক, অনুভব ওদের প্রচুর কম নাম্বার হয়ে গেছে স্যার, 398 পেজে চান্স হয়ে গেছে। তাই ওদের র্যাঙ্ক কত হয়েছে? আর প্রশ্ন প্রচুর কঠিন হয়েছিল বলে হ্যাঁ, কাটঅফটা অনেক কমিয়ে দিয়েছে। আমার যে বন্ধুটা স্যার আগেবারে 560 পেয়েছে, জেনারেল লাস্ট চান্স পায়নি, এইবারে 515 এর চান্স পেয়ে গেছে। এই জেনারেল আচ্ছা। অনুভব খুব ভালো, ও প্রচুর পরিশ্রম করছে না। ও ফার্স্ট হতো। হ্যাঁ, ও 477 পেয়েছে। ও বয়েজে ফার্স্ট হতো। ও আমার কাছে ছোট থেকে বলতে 7 থেকে পড়তো। ওটা আমরা হ্যাঁ, ওরা মাধ্যমিক পর্যন্ত আমার কাছে পড়তো। ওরা দুই ভাই ভালো, ওরা 7 থেকে পড়তো। হ্যাঁ, যাই হোক, পেয়ে গেছে, ভালো লেগেছে, ওই তোমাদের বললাম। আচ্ছা দেখো, কি বলে ডেকানটা। আচ্ছা, এবার লেখো কর্ণাটক মালভূমি। লেখো কর্ণাটক মালভূমি। কর্ণাটক মালভূমি লেখো। কর্ণাটক মালভূমি। এবার জেনারেলের কাটঅফ কত নেমেছে জানো? জেনারেলের 15 নেমেছে। দাও কি একদম দূর পড়া, যারা ওই 515 এর তিস্তা যে পেয়েছে প্রচুর দূরের পড়া। সেটা হবে, ওয়েস্ট র্যাঙ্ক হলে ও নিট পেয়েছে, এটাই তো কথা না। কলেজ যেখানে পড়তো যারা ভালো ফার্স্ট বারই পেয়ে গেল। ঠিক আছে। আমাদের ওখানে আড়াইশো টাকা পেয়েছে, সেই 5 বড় বড় হচ্ছে দিয়ে এই বছর অনেক
সবার সমান হয় না, কারণ সে তো একটা লোক 7 বছর ধরে দিচ্ছে তাও কত হচ্ছে না। বছর ওরকম উদাহরণ বহু আছে। এমনি তখন আমরা যে বছর ভাগ করতে ওই জন্মদিনে গিয়ে দেখি এক একটা দাদা এসেছিলেন, মনে হচ্ছে আমরা ভাবছি যে ওনার বাচ্চাকে নিয়ে এসেছে, পরে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। ওনার বাবা হ্যাঁ, একটা লোক হচ্ছে কি একটা হসপিটালে থাকতো, সেখানে হচ্ছে কি তোমার ওই কোনো মানে ওর দোকান ফোকান নেই, মানে এত কিছু উন্নত না সেখানে। বয়স্ক লোক তো। হ্যাঁ সেই এবারে দিয়েছিলাম। হ্যাঁ দিয়ে হচ্ছে কি না দিয়ে হচ্ছে কি ওষুধ দিত, এবার ওকে সবাই পাগলা বলে খেপাতো। ওই বলেছে বলে আমি নিট পাস করে ডক্টর হয়ে হ্যাঁ, দেখাবো। ওটা পেপারে দিয়েছিলাম। হুম। এটা বেশ কিছুদিন আগে তো, হ্যাঁ। দিয়ে এখন অনেক বয়স হয়ে গেছে, নিট হ্যাঁ। পাস করেছে, দিয়ে সরকারকে বলতে বলে আমার তো পরিবার আছে, আমি পড়াশোনা চালাতে পারবো না, তাদের সরকার এখন দেখে। আচ্ছা না, তাহলে লেখো এর বারাসাতে প্রচুর ছেলে, এই বছর প্রচুর পেয়েছে। মানে প্রচুর ছেলেরা মানে বারাসাত থেকে, এখানে তো একটা পড়াশোনার অনুকূল পরিবেশটা আছে, তো খুব সুন্দর একটা কম্পিটিশনের জায়গা তৈরি হয়ে গেছে বারাসাতে। আর আমার মোটামুটি আমার বান্ধবী বলেছে ও হচ্ছে কাকে, ঠিক আছে? না, আমার অ্যাকচুয়ালি ও নিট দেবেই না, মানে এরকম ব্যাপার। ও ডাক্তারের পছন্দ না, ওর বাবা কন্টিনিউয়াসলি প্রেশার ক্রিয়েট করে যাচ্ছে, আমি যা বলবো তুই সেটা করবে। তো বলে ঠিক আছে, তুমি তাহলে আমার বিয়ে দিয়ে দাও। তাহলে ওর বাবা বলে, বিয়ে আমি তুমি দিতে ঘরে এসে খাওয়া দাওয়া ঘুমা। তো ঠিক আছে, বিয়েও যখন দেবে না, তোমার তাহলে যখন শুনতে হবে আর দাঁড়িয়ে কিছু করবো। এটাই ব্যাপার না? এবার ওই সেটা এরকম প্রচুর ঘটনা আছে। সেটা নিয়ে খুব কিছু বাইরে এখনকার ছেলেমেয়েরা যদি কিছু করে বসে, এই নিয়ে ওর মা টেনশন করছে, বাবা যা করবি করবো। এই তো বারাসাতে এইবারে মনে হয় আজকে একটা সুইসাইড কেস হয়েছে। আমাদের আমি জেনেছি, জানি না কি চৈতি ম্যাম বলে, আমাদের ওই হাসনাবাদ স্কুলের টিচার, ওনারা দুই হাজবেন্ড ওয়াইফ টিচার, দুজনা একজন ওনাদেরই হয়েছে। না না এখানে ওইখানে আচ্ছা, দুজনাই হচ্ছে, ওনার ছেলে নিজে চান্স পেয়েছে ভালো নাম্বার নিয়ে, আমাদের ওইখানকার আইডিবি সে বছরে ফার্স্ট হয়েছে। ঠিক আছে, সংক্ষেপে বলে দাও। ছেলে হবে না আর বাবা মা শুনবে না, ছেলেটা সুসাইড করেছে। ঠিক করেছে। আচ্ছা। এখানে একটা ছেলে মারা হ্যাঁ, লেখা আমি বলেন না। ঠিক আছে, নাও 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 লেখো। আপনি আমি আমি নিট দিই না বাবু, যেটা দিই ওই উনি জানে, ওই উনি জানে। একটা মোটামুটি এই তো সুপ্রিম জানি না। আচ্ছা লেখো, কি বলছিলাম যেন, কর্ণাটক মালভূমির অপর নাম মহীশূর মালভূমি, হয়েছে? কর্ণাটক মালভূমির অপর নাম মহীশূর মালভূমি। কর্ণাটক মালভূমির পশ্চিম অংশ মালনাদ এবং কর্ণাটক মালভূমির পূর্ব অংশ মহীশূর মালভূমি। মহীশূর পূর্বে কি ছিল বলতো? মহীশূর না, মহীশূর একটা কি ছিল? মহীশূরটা কি? হ্যাঁ, তাহলে ওই আমাদের যার নাম হয়েছে এখন কর্ণাটক, ঠিক আছে? কর্ণাটক রাজ্যটা আগে মহীশূর নামে পরিচিত ছিল। বুঝা গেছে? কোশ্চেন বললাম যে কর্ণাটক মালভূমির অপর নাম মহীশূর মালভূমি। মহীশূরের রাজ্যের প্রতিষ্ঠা কাকে বলা হতো? সেই সময় মহীশূর রাজ্যের প্রতিষ্ঠাতা কে করেছিল? হায়দার আলী। হায়দার আলী তো হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। হ্যাঁ সরি আমি হায়দ্রাবাদের, হ্যাঁ আমি ভুল বলিনি। নিজাম হচ্ছে নিজামুল মুলক হচ্ছে হায়দ্রাবাদের, আর হচ্ছে মহীশূরের হচ্ছে হায়দার আলী। বুঝা গেছে? মহীশূরের হচ্ছে হায়দার আলী। বুঝা গেছে? ভালো করে পড়ো। আচ্ছা হ্যাঁ, ভালো করে বারবার পড়বে, হয়ে যাবে। লেখো এবারে, কর্ণাটক মালভূমির পশ্চিম অংশ মালনাদ এবং কর্ণাটক মালভূমির পূর্ব অংশ ময়দান নামে পরিচিত। কর্ণাটক মালভূমির পশ্চিম অংশ মালনাদ এবং পূর্ব অংশ ময়দান নামে পরিচিত। কর্ণাটক মালভূমির পশ্চিম অংশ মালনাদ, পূর্ব অংশ কি নামে? পূর্ব অংশ ময়দান নামে পরিচিত। পশ্চিম অংশ ময়দান, ময়দান। পূর্ব অংশ মালনাদ, পশ্চিম অংশ ময়দান। এরা না লিখে লিখে হাতগুলো জং ধরে গেছে। এখনো পূর্ব অংশ, আগে পশ্চিম দিকে পূর্ব অংশ মালনাদ, পশ্চিম অংশ ময়দান। তাদের একটা করে ঘুম হয়ে গেল লিখে, বুঝলে? হয়েছে? আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে
ভারতের মোটামুটি পূর্ব দিকে মালভূমি অঞ্চলটা এখানে শেষ। এবারে হচ্ছে ভারতের এই যে উপকূলীয় সমভূমি অঞ্চল, মানে এই তো তোমার পর্বতগুলো একটু ভেতরে আছে এখানে, তো এটা রাজনৈতিক ম্যাপ। উপকূলীয় অংশ কোনটা বলো তো? একদম সমুদ্রের উপকূল ঘেঁষা যে অঞ্চলগুলো, একদম ধারের যে অঞ্চলগুলো, এগুলো হচ্ছে উপকূলীয় তাহলে সমভূমি অঞ্চল। এই যে এই অংশগুলো দেখো, যে সমুদ্রের উপকূল বরাবর যে অঞ্চলগুলো, এইগুলো হচ্ছে উপকূলীয়। এর সমুদ্র ঠিক পরেই হচ্ছে পশ্চিমঘাট। এই পশ্চিমঘাট, পশ্চিমে পশ্চিমঘাট আর পূর্বে পূর্বঘাট। একদম ধারে আছে যেটা, সেটা হচ্ছে সমুদ্র উপকূল। একদম ধারে আছে এদিকে এদিকে এদিকে, আমার না মাথা মারবো খুব জোর। একদম ধারে যেগুলো আছে সেটা হচ্ছে সমুদ্রের উপকূল। সমুদ্রের সঙ্গে যেটা যোগ হয়ে আছে, সমুদ্রের সঙ্গে যেটা সংযোগ হয়েছে, সেগুলো হচ্ছে সমুদ্রের উপকূল অঞ্চল। তারপরে হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, তারপরে হচ্ছে পূর্বঘাট পর্বতমালা। বুঝতে পেরেছো? একদম সমুদ্রের সঙ্গে যোগ হয়ে আছে যে অঞ্চলগুলো, সেইগুলো কোস্টাল লাইন, ওইটাই হচ্ছে তাহলে উপকূলীয় সমভূমি। বোঝা গেছে? আর উপকূলীয় সমভূমির পরে হচ্ছে ওই যে পর্বতমালা, পশ্চিমঘাট আর পূর্ব পূর্বঘাট। বোঝা গেছে? একদম ধারে যেটা, সেটা হচ্ছে উপকূলীয় সমভূমি। উপকূল কার হয় বলো তো? উপকূল হচ্ছে সমুদ্রের উপকূল বলা হয়, আর নদীর হচ্ছে তীর বলা হয়। বোঝা গেছে? এই জিনিসটা স্বাভাবিকভাবে বলা হয়, অনেক সময় বলে দেওয়া হয় নদীর উপকূল, ঠিক আছে? এইটা অনেক ক্ষেত্রে বলা হয়, কিন্তু অ্যাকচুয়াল যেটা সমুদ্রের হচ্ছে উপকূল আর নদীর হচ্ছে তীর। বোঝা গেছে? আচ্ছা, এবার লেখো উপকূলীয় সমভূমি বলে লেখো। উপকূলের সমভূমি বলে লেখো। উপকূলের সমভূমি বলে লেখো। হয়েছে? লেখো। এবারে উপকূলের সমভূমি দুভাগে ভাগ করা যায়, একটা পশ্চিম উপকূলের সমভূমি আর একটা পূর্ব উপকূলের সমভূমি। বোঝা গেছে? প্রথমে লেখো পশ্চিম উপকূলের সমভূমি। প্রথমে লেখো পশ্চিম উপকূলের সমভূমি। প্রথমে লেখো পশ্চিম উপকূলের সমভূমি। একটু স্পিডে লেখো তো। প্রথমে লেখো পশ্চিম উপকূলের সমভূমি। দেখো, এটা গুজরাটের কচ্ছের রণ থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। এটি গুজরাটের কচ্ছের রণ থেকে, এটি গুজরাটের কচ্ছের রণ থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। এটি গুজরাটের কচ্ছের রণ থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। হয়েছে? হয়েছে? এবার এই পশ্চিম উপকূলীয় সমভূমিকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন আসে। এই জায়গাটা ভালো করে বুঝে পড়বে। শোনো, তাহলে এটা হলো কি পশ্চিম উপকূলীয় সমভূমি কোথা থেকে সৃষ্টি হচ্ছে না, গুজরাটের কচ্ছের রণ থেকে একদম দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত। এবারে এই যে গুজরাটের কচ্ছের রণ থেকে সৃষ্টি হয়েছে, এই গুজরাটের কচ্ছের রণে তাহলে এই অংশটাকে হচ্ছে প্রধানত দু ভাগে ভাগ করা হচ্ছে। কি হলো তোমার? দু ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে কচ্ছ উপদ্বীপ আর একটা হচ্ছে কাথিয়াওয়াড় উপদ্বীপ। এই যে গুজরাটের যে নিচু অংশটা, এইটা দেখো, এই যে অংশটা, বুঝলে? এই যে অংশটা, এই অংশটাকে, তাহলে এই জায়গাটাকে হচ্ছে কচ্ছ উপদ্বীপ আর এই জায়গাটাকে হচ্ছে কাথিয়াওয়াড় উপদ্বীপ বলে এ করা হচ্ছে। মানে এই যে একটা ছোট্ট অংশ এই বইটাতে দেওয়া আছে, দেখো এই জায়গাটা হচ্ছে, এই প্রথমে আছে কচ্ছ, তারপরে আছে কাথিয়াওয়াড়। এই গুজরাটের এই জায়গাটা থেকে পশ্চিম উপকূলটা শুরু হচ্ছে। এই কচ্ছ উপদ্বীপের এইখানে আছে কচ্ছের রণ। কচ্ছের রণ বলেছো তো, নাম শুনেছো তো? তাহলে গুজরাটের এই কচ্ছ উপদ্বীপে আছে, লেখো কচ্ছ উপদ্বীপ। কচ্ছ উপদ্বীপ লেখো। পশ্চিম উপকূলের মধ্যে আছে কচ্ছ উপদ্বীপ। পশ্চিম উপকূলের যে পশ্চিম উপকূলের সমভূমি না, এর একে কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। লেখো কচ্ছ উপদ্বীপ একে। লেখো তিন দিকে জলভাগ বেষ্টিত কচ্ছ উপদ্বীপের, তিন দিকে জলভাগ বেষ্টিত, তিন দিকে জলভাগ বেষ্টিত
কচ্ছ উপদ্বীপের পূর্বাংশে রয়েছে লবণাক্ত জলাভূমি। কচ্ছ উপদ্বীপের পূর্বাংশে রয়েছে লবণাক্ত জলাভূমি। লবণাক্ত জলাভূমি, এটা কচ্ছের রান নামে পরিচিত। এই যে দেওয়া আছে দেখো, এই যে কচ্ছের রন, এই উপরের অংশটা, এই অংশে এই যে কচ্ছ উপদ্বীপের এই অংশটা হচ্ছে কচ্ছের রান, ঠিক আছে? এই অংশটা হচ্ছে কচ্ছের রান, ঠিক আছে? এর নিচে থাকছে কি এবারে কাঠিয়াবাড়, এটা কচ্ছ হয়ে গেল, কচ্ছের উপরে থাকছে কচ্ছের রন, এর নিচটা হচ্ছে এবার কাঠিয়াবাড়, ঠিক আছে? দেখো কাঠিয়াবাড় উপদ্বীপ, কাঠিয়াবাড় উপদ্বীপ, কাঠিয়াবাড় বয়াকার ছয়শই অন্তঃস্থয় আকার বয়াকার 2 র, কাঠিয়া বয়াকার ছয়শই অন্তঃস্থয় আকার বয়াকার র, হয়েছে? কাঠিয়াবাড় উপদ্বীপ, কাঠিয়াবাড় উপদ্বীপ হয়েছে। লেখো কচ্ছের দক্ষিণে কাঠিয়াবাড় উপদ্বীপের, কচ্ছের দক্ষিণে কাঠিয়াবাড় উপদ্বীপের মাঝখানে রয়েছে গিরনার অরণ্য। গিরনার অরণ্য মানে সেই যে গুজরাটের গির অরণ্য বলে না, ওইটাই হচ্ছে গিরনার অরণ্য। গিরনার অরণ্য উপদ্বীপের মাঝখানে রয়েছে গিরনার, লিখছো না? লেখো গিরনার অরণ্য। কচ্ছ উপদ্বীপের দক্ষিণে কাঠিয়াবাড় উপদ্বীপের মাঝখানে রয়েছে গিরনার অরণ্য, ভারতের একমাত্র সিংহ অভয়ারণ্য এটি। দেখো এটি ভারতের যে গিরনার অরণ্য, এটি ভারতের একমাত্র সিংহ অভয়ারণ্য। এই গুজরাটের গির অরণ্য আছে না, পড়েছো তো, এক সিংহের জন্য বিখ্যাত, ওটাই হচ্ছে গিরনার। ওখানে গিরনার পাহাড় আছে এবং এই পাহাড়কে কেন্দ্র করে গিরনার অরণ্য আছে। ওই গিরনার অরণ্য হচ্ছে ভারতের একমাত্র তাহলে সিংহ অভয়ারণ্য, বুঝা গেছে? এবারে তোমাদের এটা থেকে কি কি হয়ে গেল দেখো, যেটা সিংহ অভয়ারণ্য, যেটাকে বলা হয় হচ্ছে গিরনার অরণ্য বা গির অরণ্য। আমাদের যদি বলে গির অরণ্য কোথায় অবস্থিত, এটা বলার পর তোমার এমনি মনে থেকে গেল যে গুজরাটে অবস্থিত গির অরণ্য। এবার যদি প্রশ্ন টাফ হয় তখন তোমাকে দিয়ে দেবে গিরনার অরণ্য অভয়ারণ্য কোন অঞ্চলে অবস্থিত, বুঝা গেছে? তখন তোমাকে লিখতে হবে কাঠিয়াবাড় অঞ্চলে, বুঝা গেছে? এইভাবে কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। আচ্ছা, এবার হচ্ছে এই ভারতে কয়েকটা, এইখানে যে পশ্চিম উপকূলীয় এটা আছে না সমভূমিটা, এই পশ্চিম উপকূলীয় সমভূমিকে কয়েকটা ভাগে ভাগ করা হলো, একটা কচ্ছ, একটা কাঠিয়াবাড়, একটা গুজরাট সমভূমি, একটা কোঙ্কণ, একটা কর্ণাটক, একটা মালাবার। এবারে এইখানে যে কোঙ্কণ উপকূলীয় সমভূমিটা, এখানে ভারতের এই অংশগুলোকে কয়েকটা উপকূলীয় সমভূমিতে ভাগ করা হচ্ছে। তাহলে মহারাষ্ট্র আর গোয়া পর্যন্ত যে উপকূলটা আছে এইটাকে বলা হয় কোঙ্কণ উপকূল, ঠিক আছে? আচ্ছা, আর এই যে উপকূলটা আছে, তাহলে এই যে কেরলের যে উপকূলটা আছে আর কর্ণাটকের যে উপকূলটা আছে, কর্ণাটকের উপকূলটাকে বলা হয় কর্ণাটক উপকূল, আর কেরলের উপকূলটাকে বলা হয় মালাবার উপকূল। বেশি আছে কি কর্ণাটক উপকূল, তো কর্ণাটক নামে পরিচিত, এটা পরীক্ষায় পাবে না সিও, ঠিক আছে? পাবে কোনটা হচ্ছে তোমার, আর গুজরাট উপকূল তো গুজরাট নামে পরিচিত, কিন্তু যেটা হচ্ছে কচ্ছ আর কাঠিয়াবাড় এই দুটো পাওয়ার দেওয়ার সম্ভাবনা থাকে, মানে দেয়। আর হচ্ছে দেখ কোঙ্কণ উপকূল কোন রাজ্যে বা কোন রাজ্যের উপকূলে অবস্থিত, কোঙ্কণ উপকূল হচ্ছে মহারাষ্ট্র আর গোয়া উপকূলে অবস্থিত। আর হচ্ছে মালাবার উপকূল কোন উপকূলে, কোন রাজ্যের উপকূলে অবস্থিত, মালাবার উপকূল হচ্ছে কেরলের উপকূলে অবস্থিত। তারপর পূর্বঘাটে আসবো যে তামিলনাড়ু উপকূল, যেটা হচ্ছে করমণ্ডল উপকূল নামে পরিচিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো এবারে লেখো, আর হচ্ছে গুজরাট সমভূমি, গুজরাট সমভূমি, হ্যাঁ গুজরাট, ওই গুজরাটেরই তিনটে অংশ, ওই অংশটাকে তিন ভাগে ভাগ করা হচ্ছে, বুঝলে? গুজরাটে দেখো এইটা হচ্ছে কচ্ছ, এইদিকে তাকাও, এইটা কচ্ছ, এইটা কাঠিয়াবাড়, আর এই যে অংশটা, এই যে অংশটা
গুজরাটের এই যে অংশ নেমে গেছে এটাকে বলা হয় গুজরাট সমভূমি। গুজরাটের তিনটা অংশ, কচ্ছ, কাথিয়াবাড় আর গুজরাট সমভূমি। হয়ে গেছে? দেখো গুজরাট সমভূমি। আমি কলেজ যাবো যাও। না স্যার কলেজ ঠিক আছে, যাও। কলেজে কি আছে আজকে? ইন্টার্নশিপের জন্য যেতে হবে আচ্ছা, না ঘোরাঘুরি করবে কলেজে গিয়ে? মনে ঠিক আছে, যাও। লিখে নেবে, ওর কাছ থেকে লিখে নেবে। লেখো গুজরাট সমভূমি। ঠিক আছে? হ্যাঁ, দেখো গুজরাট সমভূমি কাথিয়াবাড়ের দক্ষিণে পলিগঠিত এই সমভূমি। লেখো 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 গুজরাট সমভূমি। দেখো ওইটা গুজরাট সমভূমি সম্পর্কে লেখো। কাথিয়াবাড়ের দক্ষিণে পলিগঠিত গুজরাট সমভূমি লিখে দুজনের কান ধরে দাঁড় করিয়ে দেবো, দুজনে শুধু গল্প করছে। হয়েছে? কাথিয়াবাড়ের দক্ষিণে পলিগঠিত এই সমভূমি উর্বর সমভূমি। উর্বর। কাথিয়াবাড়ের দক্ষিণে পলিগঠিত এই সমভূমি উর্বর। পলিগঠিত এই সমভূমি উর্বর। বুঝছে? আমি পড়া কিন্তু পরের দিন ধরবো, কান ধরে দাঁড় করিয়ে দেবো বলে দিলাম সব কটাকে। বড় হয়ে গেছে বলে আরো বেঞ্চের উপরে কান ধরে দাঁড় করিয়ে দেবো। লেখো লেখো। হ্যাঁ, ব্যায়াম হলে তো ভালো। এরা লেখো কঙ্কন উপকূলীয় সমভূমি। এরা লেখো কঙ্কন উপকূলীয় সমভূমি। কঙ্কন উপকূলীয় সমভূমি। কঙ্কন উপকূলীয় সমভূমি লেখো। এই তিনটা গুজরাটে ছিল। ওটা পর পর ওই যে তোমার পশ্চিম উপকূলীয় যে সমভূমি, এগুলো সবগুলো পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পড়ছে। বোঝা গেছে? পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে কচ্ছ হলো, কাথিয়াবাড় হলো, গুজরাট হলো, এবারে হবে কঙ্কন। কঙ্কন উপকূলীয় সমভূমি। ঠিক আছে? দেখো মহারাষ্ট্র, এই উপকূলীয় সমভূমি মহারাষ্ট্র ও গোয়া রাজ্যের মধ্যে অবস্থিত। এটার মূল বিষয় হচ্ছে এইটা। কঙ্কন উপকূলীয় সমভূমি মহারাষ্ট্র ও গোয়া রাজ্যের মধ্যে অবস্থিত। কঙ্কন উপকূলীয় সমভূমি মহারাষ্ট্র ও গোয়া রাজ্যের মধ্যে অবস্থিত। হয়েছে? তারপর লেখো কর্ণাটক উপকূলীয় সমভূমি। কর্ণাটক উপকূলীয় সমভূমি। কর্ণাটক উপকূলীয় সমভূমি। কর্ণাটক উপকূলীয় সমভূমি। হয়েছে? লেখো এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। হয়েছে? এই উপকূলীয় সমভূমি কোনটা কোন রাজ্যে অবস্থিত ভালো করে পড়বে বলে যেখান থেকে কোশ্চেন আসে। তারপর হচ্ছে মালাবার উপকূলীয় সমভূমি। মালাবার উপকূলীয় সমভূমি দেবে। মালাবার উপকূল কোন রাজ্যে? ঠিক আছে? কেরালা রাজ্যে। এটা যেন মাথায় থাকে। লেখো মালাবার উপকূলীয় সমভূমি। হয়েছে? এটি কেরালা রাজ্যে অবস্থিত। হয়েছে? এই উপকূলীয় সমভূমিতে অসংখ্য জলাশয় দেখা যায় বা জলাভূমি দেখা যায়। এই উপকূলীয় সমভূমিতে লেখো অসংখ্য জলাভূমি দেখা যায়। এদের কয়াল বা ব্যাক ওয়াটার্স বলা হয়। এই উপকূলীয় সমভূমিতে অসংখ্য জলাভূমি দেখা যায়। এগুলিকে কয়াল বা ব্যাক ওয়াটার্স বলা হয়। ব্যাক ওয়াটার্স। ব্যাক ওয়াটার্স। ব্যাক ওয়াটার্স। কয়াল অন্তস্থয় আকার ল কয়াল। কয়াল বা ব্যাক ওয়াটার্স। হয়েছে? লেখো ভেম্বানাথ। এর উদাহরণ হচ্ছে ভেম্বানাথ কয়াল, ভারতের বৃহত্তম কয়াল।
দেখো ভেম্বানাদ ভারতের বৃহত্তম কয়াল, খুব গুরুত্বপূর্ণ। ভেম্বানাদ ভয়কার ময়বয়াকার দন্তনাকার ত। ভেম্বানাদ ভারতের বৃহত্তম কয়াল। ভেম্বানাদ ভারতের বৃহত্তম কয়াল হয়েছে। লিখছো না পেনের ব্যবহার করছো? তারপরে দেখো এখানকার বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় টেরিস বলে। এখানকার বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় টেরিস বলে। টেরিস টয়কার রহস্যই দন্ত স। টেরিস হয়েছে হয়েছে। এবার ঝটপট লিখে গেল পূর্ব উপকূলীয় সমভূমি, একটু লেখা লিখে গেল আর অল্প একটু লেখা না। পূর্ব উপকূলীয় সমভূমি আর অল্প লেখা লিখে না। পূর্ব উপকূলীয় সমভূমি হয়েছে। দেখো উত্তরে সুবর্ণরেখা নদী থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত এই সমভূমি। পূর্ব উপকূলীয় সমভূমি উত্তরে সুবর্ণরেখা নদী থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। উত্তরে সুবর্ণরেখা নদী থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। আচ্ছা দেখো তোমরা একই ব্যাচ। একে আমি দেখেছি অনেকবার, আমি মানে চেনা যায়, ওকে আমি অনেকবার দেখি। তোমাকে আগে অত দেখি না, দেখেছি মোটামুটি বারাসাতেই দেখেছি মনে হয়। আসো না তোমাকে কই আমি দেখিনি, কিন্তু ওকে আমার মনে হয় দেখেছি। যাই হোক এবার লেখো ওড়িশা। এবারে এই পূর্ব উপকূলীয় সমভূমিকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওড়িশা বা উৎকল সমভূমি, একটা হচ্ছে অন্ধ্র সমভূমি, আর একটা হচ্ছে তামিলনাড়ুর করমণ্ডল উপকূলীয় সমভূমি। ঠিক আছে, এই তিনটে লেখো। প্রথমে লেখো ওড়িশা বা উৎকল সমভূমি। ওড়িশা বা উৎকল উপকূলীয় সমভূমি। উৎকল অশোক খন্দত কল, উৎকল উপকূলীয় সমভূমি। ওড়িশা বা উৎকল উপকূলীয় সমভূমি হয়েছে। লেখো দেখো এই সমভূমির মধ্যে রয়েছে মহানদী বদ্বীপ। এই সমভূমির মধ্যে রয়েছে মহানদী বদ্বীপ, মানে মহানদী দ্বারা গঠিত যে বদ্বীপটা, মহানদী বদ্বীপ এবং এশিয়ার বৃহত্তম উপহ্রদ। এশিয়ার বৃহত্তম উপহ্রদ বা লেগুন, বুঝলে? উপহ্রদকে বলা হয় লেগুন। এশিয়ার বৃহত্তম উপহ্রদ, এশিয়ার বৃহত্তম উপহ্রদ ব্র্যাকেটে লিখে নেবে লেগুন। ব্র্যাকেটে লিখে নেবে লেগুন। এশিয়ার বৃহত্তম উপহ্রদ হয়েছে, ব্র্যাকেটে লিখে নেবে লেগুন। লেখো চিল্কা। উপহ্রদটার বা লেগুনটার নাম হচ্ছে চিল্কা। চিল্কার নাম শুনেছো তো সবাই, জানো তো? ঠিক আছে, এশিয়ার বৃহত্তম এটা উপহ্রদ হ্রদ। এবার এটা কেন উপহ্রদ কেন বলা হচ্ছে? উপহ্রদ কোনটা? যার তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত কিন্তু এক দিক সমুদ্রের সঙ্গে যোগ থাকে, তাকে বলা হয় উপহ্রদ। মানে এতে কি নোনা জল ঢুকতে বেরোতে পারে, বুঝতে পেরেছো? এর একদিকে সমুদ্রের সঙ্গে যুক্ত থাকে, এটাকে বলা হয় উপহ্রদ। ওই জন্য এশিয়ার বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিল্কা, বা নোনা জলের হ্রদ যদি বলে চিল্কা। হয়েছে? এবারে লেখো অন্ধ্র উপকূলীয় সমভূমি। অন্ধ্র উপকূলীয় সমভূমি
হয়েছে? তাহলে এটা কোন রাজ্যে? অন্ধ্র উপকূলের সমভূমি মানে ওড়িশা রাজ্যে, সরি অন্ধ্র রাজ্যে, বুঝতেই পারছো, বা অন্ধ্রপ্রদেশে, এটা আর বলার দরকার নেই, লেখানোর দরকার নেই। এবারে লেখো অন্ধ্রপ্রদেশের এই অংশে রয়েছে, অন্ধ্রপ্রদেশের এই অংশে রয়েছে অন্ধ্রপ্রদেশের এই অংশে রয়েছে গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপ, গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপ। অন্ধ্রপ্রদেশের এই অংশে রয়েছে গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপ, হয়েছে? গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপ, এবং এদের মাঝে আছে কোলেরু হ্রদ, এবং এদের মাঝে আছে কোলেরু হ্রদ, কোল্লেরু, কয়কার লয় লয় একার রহস্য, কোল্লেরু হ্রদ, আছে কোল্লেরু, কোল্লেরু হ্রদ, কয়কার লয় লয় একার রহস্য। এই কোল্লেরু হ্রদ থেকে লেখা হয়ে গেছে। এই কোল্লেরু হ্রদ থেকে আমি এক বছর ডব্লিউবিসিএস একটা প্রশ্ন ভুল করেছি, বুঝলে? এই প্রশ্নটা কার্তিক চন্দ্র মণ্ডলের পুরনো যে বই, মানে কার্তিক চন্দ্র মণ্ডলের যে ভূগোল বের করেছে, ওই পুরনো বইটাতে প্রচুর ভুল ছিল, বুঝলে? আর আমি তখন নতুন পড়া শুরু করেছি কমপ্লিট, ওই যা বইতে দেওয়া আছে তাই পড়ে গেছি, আর ওইখানে ওই ভুলটাই দেওয়া ছিল, আর ওইটাই পড়েছে পরীক্ষায়, আমি ওইটা ভুল করে এসেছি, ওইটাতে যা ছিল তাই লিখে এসেছি, বুঝলে? দেখো এটা যেন মাথায় থাকে যে কোল্লেরু হ্রদ কোন দুটো নদীর মধ্যিখানে, একটা গোদাবরী ও কৃষ্ণা, বোঝা গেছে? এটা প্রশ্নে পরীক্ষায় আসে। বা দেবে কোল্লেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত, সেটাও যেন, কোল্লেরু হ্রদ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, মানে বারবার প্রশ্ন আসে। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, বোঝা গেছে? এবারে এই যে অন্ধ্রপ্রদেশ আর ওড়িশার যে উপকূল, এই অন্ধ্র আর ওড়িশার উপকূলকে একসঙ্গে বলা হয় উত্তর সরকার উপকূল, বুঝলে? এই দুটো উপকূলকে একসঙ্গে বলা হয় উত্তর সরকার উপকূল। লেখো ওড়িশা ও অন্ধ্র উপকূলকে একসাথে বলা হয় উত্তর সরকার উপকূল, উত্তর সরকার উপকূল। ওড়িশা ও অন্ধ্র উপকূলকে একসঙ্গে বলা হয় উত্তর সরকার উপকূল, একসঙ্গে বলা হয় উত্তর সরকার উপকূল। এবার লেখো করমণ্ডল উপকূল, করমণ্ডল উপকূল মানে এই যে তামিলনাড়ুর যে উপকূলটা, এটাকে বলা হয় করমণ্ডল উপকূল। এটা আগেও পড়েছো তোমরা। এখানকার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি বলতো, জানো? এটা এখানে হচ্ছে বছরে দুবার বৃষ্টিপাত হয়, বোঝা গেছে? হ্যাঁ, লেখো শীতকালীন আর একবার গ্রীষ্মকালীন, ঠিক আছে? মৌসুমে আসার সময় আর ফিরে যাওয়ার সময়। লেখো শীতকালীন ঠিক নয়, শরৎকাল সময়, বুঝলে? লেখো করমণ্ডল উপকূল লিখেছো, এটি তামিলনাড়ু, এই উপকূল তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, এই উপকূল তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এর পুরো কারণ যখন ওই জলবায়ু করাবো, ভালো করে করাবো যে কেন বৃষ্টিপাত হয়। দেখো করমণ্ডল নাম উপকূল তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, হয়েছে? দেখো এই উপকূলে রয়েছে পুলিকট হ্রদ, পুলিকট দেবে, পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত? কোল্লেরু অন্ধ্রপ্রদেশে, আর পুলিকট হচ্ছে তামিলনাড়ুতে। পুলিকট রয়েছে এই উপকূলে রয়েছে পুলিকট হ্রদ, এই উপকূলে রয়েছে পুলিকট হ্রদ, হয়েছে? এবং উর্বর কাবেরী বদ্বীপ, এবং উর্বর কাবেরী বদ্বীপ, এবং উর্বর কাবেরী বদ্বীপ, হয়েছে? ব্র্যাকেটে লিখবি ওই যে কাবেরী বদ্বীপ না, ওটাকে বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভান্ডার। ব্র্যাকেটে লিখে নাও উর্বর কাবেরী বদ্বীপ, ব্র্যাকেটে লিখে নাও দক্ষিণ ভারতের শস্য ভান্ডার। ওই উর্বর কাবেরী বদ্বীপটাকে বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভান্ডার। হ্যাঁ, আর লেখাবো না, তোমাদের জানি। আজকে একটা কোচিং